স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। আর মূল প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে 24 সালে 30 জুন পর্যন্ত ছিল। 30,770 কোটি টাকা আমাদের খরচ হয়েছে, 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, সরকারের পক্ষ থেকে তন্ময়, বিশাল কর্মযজ্ঞ শেষে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা হবে আজ, এবং সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে কিছুক্ষণ পরই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই আয়োজনকে ঘিরে নদীর দুই পারে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক, এখন দুপুরের আয়োজনে আমরা আপনাদের এ নিয়ে জানাবো বিস্তারিত। আমাদের জমি জমা সব ধ্বংস হয়ে গেছে, প্লাস নদীর ভাঙতে আছে। ফারবাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, এখন পার করার মতো কোনো সিস্টেম পাচ্ছি না। জায়গা জমিন ভাঙে সব নদী নিয়ে গেছে গা, আমরা থাকবার পাইতাছি না। ঘরে ঘরে পানি উঠে গেছে গা, এখন আমরা অসহায় হয়ে গেছি গে। রাস্তাঘাট তলায় গেছে গা, সরবাতি পাটপুর সব নষ্ট হয়ে গেছে গা। নৌকা নাই, কিচ্ছু নাই। ঘর থাকি বাড়িবার খেয়ে খবর তো লোয়ার মতো কোনো অবস্থান নাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত আছে। আমি পরিদর্শন করতে আসছি, বরাদ্দ সাথে নিয়ে আসছি। বিভিন্ন এলাকায় আজকে থেকেই যারা পানিবন্দী আছে তাদের মধ্যে বিতরণ করা হবে। আমরা দেশের বন্যা পরিস্থিতির যে বর্তমান চিত্র সেটি দেখছিলাম, এবং একই সঙ্গে দেশের বন্যা পরিস্থিতির কিন্তু আমরা যদি উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে আমরা দেখব যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং এতে করে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এবং পানিবন্দী যে লাখ লাখ মানুষ তাদের যে দুর্ভোগ, এবং এই দুর্ভোগে কিন্তু তারা অনাহারে অর্ধাহারেও কিন্তু অনেকেই রয়েছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরাও কিন্তু সেখানে আসলে যেতে পারছেন না। তবে জকিগঞ্জ ও আজমেরীগঞ্জ এই দুই অঞ্চল ছাড়া সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন দুপুরে আমরা এ নিয়েও জানাবো সবশেষ খবর, তবে শুরুতেই থাকছে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী খবর। তন্ময়, শুরুতেই যদি বলি, যেমনটা বলছিলাম, 9 বছরের কর্মযজ্ঞ শেষে সমাপ্তি ঘটছে দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক নির্মাণের, এবং আজ বিকেলে সেতুর মাওয়া প্রান্তে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4:30 নাগাদ সেখানে তিনি সমাপনী বক্তব্য রাখবেন। সবকিছু মিলিয়ে সেই অঞ্চলে কিছুটা সাজ রব রয়েছে, এবং প্রায় 70,000 কোটি টাকা ব্যয় বহুমুখী এই যে পদ্মা সেতু, সেই প্রকল্পের নির্মাণ বা সেই প্রকল্পের যে আনুষ্ঠানিক সমাপ্তি সেটি হবে আজ। এবং 2022 সালের 25 জুন তারিখের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, কারণ আমরা একসঙ্গে নিউজ পড়েছিলাম, এবং আমরা কিন্তু সারাদিনই সেই যে উদ্বোধনের যেই অনুষ্ঠান সেটি কিন্তু সরাসরি সম্প্রচারও হয়েছিল এখন টেলিভিশনের পর্দায়, এবং তখন আসলে কিছু কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল, নদী শাসন সহ অন্যান্য আরও কিছু কারিগরি কাজও কিন্তু বাকি রয়েছিল। সেই যে কাজ সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে, এবং ওবায়দুল কাদের যেটি বলেছেন যে এই যে এখন যেই কাজগুলো রয়েছে ধীরে ধীরে সেতুর সকল কার্যক্রম রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নেওয়ার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, এখনকার চিত্র কি রয়েছে সেটি আমরা জানবো এবং আপনাদের দর্শক জানাবো। এই মুহূর্তে মাওয়া প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেবরাজ দেব। চলে যাচ্ছি তার কাছে। দেবরাজ, নিশ্চয়ই উৎসবের আমেজ বিরাজ করছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি যে সুধী সমাবেশের যে স্থল সেখানে আপনি রয়েছেন। একটু জানাবেন যে সমাপনী আয়োজনে আসলে কি কি থাকছে, এবং অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের খবর আপনার কাছে জানতে চাই।
উৎসবের কথা বলছিলেন। উৎসব কিন্তু আসলে 2 বছর ধরে, যখন থেকে পদ্মা সেতু আসলে চালু হয়েছিল 2022-এ, তখন থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ চলছে এবং সেই উৎসবের যে আয়োজন, সেই আয়োজনের যে শেষ মুহূর্তের কাজ, সেটিও কিন্তু 2024-এর অর্থাৎ গত মাসেরই কিন্তু 30 জুন শেষ হয়ে গেল এবং সেই উপলক্ষেই এই সমাপনী অনুষ্ঠানের একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন আমরা জানি এবং বিকেল 4টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রীর এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আপনি যে বলছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষের আসলে উচ্ছ্বাসটা কেমন, উচ্ছ্বাস আসলে তাদের বাঁধ ভাঙাই, কারণ দীর্ঘ একটা সময়ে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যদি বাংলাদেশকে হিসেব করা হয়, যে সেই সময় থেকে কিন্তু এই পদ্মার ওপারের মানুষ কিন্তু এক ধরনের বঞ্চিতই ছিল এবং সেই বঞ্চনার কিন্তু শিকার তারা পদে পদে হচ্ছিল এবং সেখান থেকেই এই পদ্মা সেতু কিন্তু তাদের দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু ভাগ্য বদলে দিয়েছে। বলছিলেন যে প্রায় 70,000 কোটি টাকা ব্যয়ের এই সে প্রকল্প, সেখানে সড়ক পথ, রেলপথ এবং সাথে দুপারের যে নদী ভাঙন রোধে যে নদী শাসন, এই সকল কার্যক্রম আসলে শেষ হয়েছে এবং মানুষের দুর্ভোগ শেষ হয়েছে। সেই দুর্ভোগের আসলে চিত্রটা কিন্তু ভয়াবহই বলতে গেলে হয়, কিন্তু আসলে যারা রোগী তারা ঢাকায় আসতে অসুবিধা হতো। এরকমই কিন্তু আমাদেরও সহকর্মীরাও রয়েছেন সেই পদ্মার ওপারে, তারাও কিন্তু এই সেতুর সুবিধাভোগী এবং সেরকমই আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমাদের একটু বলবেন আসলে পদ্মার ওপারে আসলে এই যে সুবিধাটা এই অঞ্চলের মানুষের সড়ক পথে, রেলপথে, এটার আসলে প্রভাবটা আপনি কিভাবে উপলব্ধি করছেন বা অভিজ্ঞতাটা কেমন? তার আগে 2 বছর আগে পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যান চলাচল, সাধারণ মানুষের চলাচলের জন্য। পদ্মা নদীর দক্ষিণ প্রান্তে দেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে 19টি জেলা, এই জেলার মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। পদ্মা এই ব্রিজটি এই সেতু কাজ করা একটি চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য, যেটা উন্মুক্ত হয়ে গেল। এর পরে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে ব্যাপারটি, স্বাস্থ্যগত যে ব্যাপারটি এবং নানান ধরনের যে উন্নয়ন অগ্রগতির যে বিষয়, এটির সাথে পদ্মা সেতু এত বেশি জড়িত, যার কারণে এই সেতুটি সবসময় প্রাসঙ্গিক এই এলাকার মানুষের কাছে। আপনি ইতিমধ্যে দেখবেন শরীয়তপুর, মাদারীপুরে, বিশেষ করে এই 2টি জেলায়, গোপালগঞ্জে শিল্পাঞ্চল তৈরি শুরু হয়ে গেছে। বড় বড় যারা প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার, তারা ইতিমধ্যে জমি কিনছেন, তারা বিভিন্ন রকম কলকারখানা করার পরিকল্পনা করছেন। এলাকার বেকারত্ব কমে যাওয়ার যে একটি প্রভাব, সেটি শুরু হয়েছে। মানুষের মধ্যে অর্থ বিনিয়োগ করার, অর্থ ব্যবহারের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো শুরু হয়েছে। আসলে যে আমরা দেখছি গত 2 বছরে কিন্তু সেতু বিভাগ থেকে বা এই পুরো পদ্মা সেতু প্রকল্প কিন্তু আসলে নিজস্ব অর্থায়নে ছিল। সেই নিজস্ব অর্থায়নে থেকে এখন পর্যন্ত প্রায় 6টি কিস্তির টাকাও কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে টোলের মাধ্যমে আসলে 1500 কোটি টাকারও বেশি আসলে রাজস্ব আসলে আদায় হয়েছে এবং এই প্রক্রিয়ায় আসলে আপনি বলছিলেন যে এই অঞ্চলের আসলে দক্ষিণাঞ্চলের মানুষের শিল্প কারখানা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক সকল ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে উন্নতি ঘটেছে এবং সেই সাথে কি আসলে এই অঞ্চল দিয়ে কিন্তু বিশ্ব দরবারেও কি বাংলাদেশের একটি দুয়ার খুলে যাচ্ছে? পায়রা বন্দর বা পায়রা বন্দর, খুলনার যে মংলা পোর্ট রয়েছে এবং কলকাতার সাথে যেই সড়কের যে সংযোগ, এবং ইতিমধ্যে পদ্মা সেতুতে রেলের কাজও শেষ হয়েছে এবং আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের সাথে যেই সড়ক যোগাযোগ, সেটি কিন্তু পদ্মা সেতু সুবিধা ভোগ করা শুরু করছে। ঢাকা থেকে এখন মাওয়া হয়ে খুলনার মধ্যে দিয়ে কিন্তু এখন দ্রুত যেতে পারছে, যেটি আগে যেতে অনেক বেশি সময় লাগতো, মানুষের ভোগান্তি হতো, সময় ব্যয় হতো। সেই জায়গাটি কিন্তু এখন মানুষের নিরূপণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই সাশ্রয় হচ্ছে নানান দিক থেকে। পদ্মা সেতুর উপকারিতা এত বেশি যে এখন কিন্তু ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর এই অঞ্চলের অনেকে সকালে তারা ঢাকার বিভিন্ন অফিসও শুরু করতে পারেন। যাদের ব্যক্তিগত বিশেষ করে যানবাহনের সুবিধা রয়েছে, তারা কিন্তু নিজেরা সকালবেলায় ঢাকার অফিসে 9টা-10টার মধ্যে পৌঁছে যেতে পারেন এবং একজন রুগী অল্প সময়ের মধ্যে 80 মিনিট 1 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেলে পৌঁছে যেতে পারে, মিটফোর্ড হাসপাতালে পৌঁছে যেতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে। এই যে একটি বিষয়, এই যে পদ্মা সেতু আসলে বিশ্ব বাণিজ্যের আমদানি রপ্তানির একটি জায়গা হচ্ছে, সেই পাশাপাশি এই যে এই
প্রকল্পের আমাদের বড় যে একটি বাণিজ্যিক হাব কুয়াকাটা থেকে পায়রা বন্দর শুরু করে দক্ষিণ অঞ্চলে নদীমাতৃক যে অঞ্চল, এই অর্থনৈতিক হাবটিকে কাজে লাগানোর পরিকল্পনা দ্রুত কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু হওয়ার পরেই। এবং এই অঞ্চলে মানুষের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গতি সঞ্চার হয়েছে পদ্মা সেতু হওয়ার পরেই। দ্রুত সময়ের মধ্যে তারা ঢাকায় এসে দিনের কাজ শেষ করে তারা দিনের মধ্যে পৌঁছে যেতে পারেন এলাকায়। এই কারণে হচ্ছে পদ্মা সেতু এই এলাকার মানুষের কাছে সবসময় স্বপ্নের সেতু ছিল, আর এই কারণে পদ্মা সেতু হওয়ার পরে মানুষের কাছে এটি অনেক আগ্রহের এবং এর বাস্তবতা এবং এর যে সুফল সেটি এই অঞ্চলে মানুষ কিন্তু ভোগ করতে শুরু করে দিয়েছে। এবং সেটি কিন্তু আমরা দৃশ্যমান এবং সেটি কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে সেই সুফল দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু শুরু করে দিচ্ছে এবং সেটি কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। এই অঞ্চলের মানুষ কিন্তু বলছেন তারা স্বাচ্ছন্দ্যে যে পদ্মা সেতুর যে সুবিধা, পদ্মা সেতুর কারণে তাদের যে লাভ হচ্ছে সেটি তারা আসলে অস্বীকার করার উপায় নেই। আসলে আপনারাও দেখছিলেন যে মানুষ কিন্তু আসলে প্রচুর মানুষ এখানে আসলে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে যে আগমন, এই যে বড় প্রকল্প, এই মেগা প্রকল্পের সমাপ্তি এবং এই যে আজকের অনুষ্ঠানটি, এটিও কিন্তু এক ধরনের যে প্রকল্পের যে খরচ ছিল সেই খরচ থেকে বেঁচে যাওয়া অর্থে এবং খুবই অনাড়ম্বর আসলে আনুষ্ঠানিকতায় কিন্তু এই যে সমাপনী সুধী সমাবেশ এটি কিন্তু হচ্ছে এবং উচ্ছ্বাস কিন্তু মানুষ এখানে দেখাচ্ছে এবং তারা কিন্তু খুবই খুশি যে পদ্মার সেতুর কারণে যে তাদের জীবনের যে অর্থনৈতিক প্রগতি বা সামাজিক প্রগতি সেটাকে আসলে অস্থায়ী না স্থায়ীভাবে তারা আসলে রূপ দিতে চায় এবং তারা হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও এরকমই আসলে একটি যে স্বপ্ন, সেই স্বপ্নের প্রত্যাশা করবেন। তো আমার কাছে তন্ময়, আমার এবং জাহিদের কাছ থেকে মাওয়া প্রান্ত থেকে এটি কিন্তু আসলে সর্বশেষ তথ্য ছিল। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ। নিশ্চয়ই দেবরাজ, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। মিম, আমরা আসলে শুনছিলাম যে মানুষের যে উচ্ছ্বাসের কথা এবং পদ্মা সেতুর যে প্রকল্পের যে দীর্ঘ যে যাত্রা, অর্থাৎ এর মধ্যে নানা রকম কর্মযজ্ঞ হয়েছে, বিশাল বিশাল কর্মযজ্ঞ হয়েছে, অসম্ভবকে সম্ভবও করা হয়েছে, নানা রকমভাবে কিন্তু এই প্রকল্পের কাজ এগিয়ে গেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে। সেই তথ্যই আমরা শুনছিলাম সহকর্মী দেবরাজ দেব এবং জাহিদ হাসানের মাধ্যমে। আমরা যদি একেবারে পদ্মা সেতুর শুরুর দিকের তাকাই, আজ থেকে 2 যুগ আগে কিন্তু আমরা দেখেছি পদ্মা সেতু প্রকল্পের যে যাত্রা সেটি শুরু হয়েছিল এবং প্রাক সমীক্ষার পর 2001 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, যেটি কিনা পরবর্তীতে 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়েছিল এবং 6.15 কিলোমিটারের যে সেতু, সেই সেতু বাস্তবায়ন হয়েছে এবং মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু সাধিত হয়েছে। একদমই তাই। এতে করে যোগাযোগ সহজ হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে প্রায় 21 দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের। স্বপ্নের পদ্মা সেতুর বিস্তারিত আমরা জানবো। আমাদের স্টুডিওতে সে বিষয়ে কথা বলতে ডেকে নেব সহকর্মী তানজিম শাফিনকে। আমার অহং, আমাদের অহং, বাংলাদেশের অহং, এবং এটি একটি হার না মানার গল্প, মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। এই যে পদ্মা সেতুর নির্মাণ, তন্ময় বলছিলেন যে সেটি শুরু হয়েছিল আজ থেকে 2 যুগ আগে। তো সেখান থেকে শুরু করে আসলে পরিকল্পনা এবং এই যে এক সময় আসলে আমরা কবিতায় বা উপন্যাসে গল্পে কোথাও কোথাও খুঁজে পাই যে পদ্মাপাড়ের মানুষের দুঃসহ জীবন, এই খরস্রোতা নদী, বিশ্বের অন্যতম একটা গভীর নদী, এই নদীর দুপাশের মানুষের জীবন এই নদী কেন্দ্রিক হলেও এই নদী যখন রুদ্ররূপ ধারণ করতো, বিশেষ করে এই বর্ষার মৌসুমে, তখন কিন্তু ভোগান্তের অন্ত ছিল না। তো সেইখান থেকে আসলে আজকে এই নদী আমাদের সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই পদ্মা সেতুর উপরে ভিত্তি করে। যে পদ্মা সেতু নির্মাণ আমরা যদি দেখি যে শুরু হয়েছিল একেবারে ভাবনা চিন্তা যদি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের 1998-99 সালের যে শাসনামল, সেই শাসনামলে আমরা দেখেছি যে এর প্রথম সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছিল, প্রাক সম্ভাব্যতা যাচাই। এরপরে জাপানের জাইকা সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে 2003 থেকে 5 সালে, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, পরিবেশ পরিকল্পনা করা হয় 2006 সালে। এগুলো সবকিছু কিন্তু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। এরপরে বাংলাদেশ সরকার এবং এডিবির অর্থায়নে নকশা প্রণয়ন 2009 থেকে 11 সালে নিউজিল্যান্ড ভিত্তিক মনলিস এইকম এই প্রতিষ্ঠানটি করেছিল, তোমরা জানেন। এবং 2012 সালে বিশ্ব ব্যাংক তারা দুর্নীতির একটি অভিযোগ এনে সেখান থেকে তাদের ঋণ বাতিল করার সিদ্ধান্ত নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাহসী সিদ্ধান্ত এবং নেতৃত্বের মধ্যে দিয়ে বলেছিলেন যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে আসলে এই স্বপ্নের নির্মাণকে বাস্তবায়ন করবে। এবং সেখান থেকে আমরা দেখি যে 2014 সালে হাইকোর্ট যখন রায় দেয় যে না, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে যাচ্ছে, সেখানে দুদক আসলে এটি তদন্ত করেছিল, তারা বলছে দুর্নীতি হয়নি, অর্থাৎ এই সেতু প্রকল্পের যে নির্মাণ কাজ সেটি চলমান থাকবে, সেটি আসলে বিশ্ব ব্যাংকের যে বাগড়া তাতে বাদ যাবে না। সেখান থেকে 2014 সালে চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছিল। এরপরে আমরা যদি দেখি যে 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন 12 ডিসেম্বর। এরপর 2017 সালে
প্রথম স্প্যান বসেছিল, আমাদের প্রত্যেকটি স্প্যানের গল্প হয়তো মনে আছে যে একদম। একটা একটা করে স্প্যান বসতো, তখন আমরা টিভির পর্দায় তাকিয়ে থাকতাম, কেউ কেউ হয়তো গিয়েও দেখতাম যে মাওয়া প্রান্তে যাই, জাজিরা প্রান্তে যাই, একটু দেখে আসি যে কতটুকু অগ্রগতি দৃশ্যমান হলো হলো। কাজের। তো সেখান থেকে আসলে যাত্রা এবং মূল সেতুর কাজ করেছে যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তবে পুরোটি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে, যদিও রেলের অংশ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ করেছে। 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়, তখন সেই দিনটির কথা মনে আছে। আমরা এখন টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারে ছিলাম এবং তখন আমরা আসলে সেই দিনটি উদযাপন করেছি, উচ্ছ্বাস নিয়ে উদযাপন করেছি, একরকম ঈদের দিনের মতো। যান চলাচল শুরু হয়েছিল তার ঠিক পরদিন। আমরা একটু দেখি যে এই গৌরবের যে নির্মাণ, এটি জানেন যে বিশ্বের গভীরতম পাইল সেতু, অর্থাৎ এই যে পাইলিং করা হয়েছে সেটি প্রায় 128 মিটার করে বা 420 ফুট। এটা কিন্তু অনেক গভীর, হ্যাঁ, মানে যদি আমরা ভূমির উপর থেকে দেখি তাহলে অনেক গভীর মনে হবে, এবং খরস্রোতা নদী, যার কারণেই এর নির্মাণ ব্যয় যেমন 32,605 কোটি টাকা, একই সাথে এর দৃঢ়তাও কিন্তু চমৎকার দৃঢ়তা রয়েছে। অর্থাৎ এই সেতুটি আমরা বলা হচ্ছে যে 100 বছরে আসলে এই সেতুর কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। 6.15 কিলোমিটার দেশের দীর্ঘতম সেতু দাঁড়িয়ে আছে 41টি পিলারের উপরে। সেখানে আরও একটি ভালো বিষয় যেটি হচ্ছে যে একটা নির্মাণ প্রকল্প যখন করা হয়, সরকার ভূমি অধিগ্রহণ করে, সেখানে অনেক মানুষ দেখা যায় যে বাস্তুচ্যুত হয়ে পড়ে, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। সেখানে আমরা দেখতে পাই যারা পদ্মা পাড়ে মানুষ ছিলেন তারা কিন্তু ওই যে ভাঙনের শঙ্কায় দিন কাটাতেন বা অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, কিন্তু সেই মানুষগুলো ভূমি পেয়েছেন এই পদ্মা সেতুর বদৌলতে। তারা পুনর্বাসন হয়েছে প্রায় 22,593টি পরিবারের 80,000 মানুষ, যারা সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং তাদের পুনর্বাসন হয়েছে। আমরা বলছিলাম যে দক্ষিণ পশ্চিমের যেই 21 জেলা, সেখানে পরিবর্তন এসে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক মুক্তি মিলেছে। আমরা বলতে পারি যে আমাদের মোংলা সমুদ্র বন্দর, তারপরে আমাদের নদী বন্দরগুলো রয়েছে দক্ষিণাঞ্চলে, সেই সব কিছু কিন্তু একেবারে ঢাকার সাথে আমি বলি এখন যে 3 থেকে 4 ঘন্টায় দূরত্ব, যেটা আসলে একদিনের মধ্যেই পচনশীল দ্রব্য আপনি নিয়ে আসতে পারবেন, এবং ঢাকা থেকে আপনি যদি রপ্তানি করতে চান সেটিও সম্ভব। আবার ঢাকা থেকে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য এসে সেটাও যদি আমি সেই মোংলা বন্দর থেকে রপ্তানি করব সেটাও সম্ভব। এই যে আমূল পরিবর্তন, এটি এখন কাজ চলমান রয়েছে, বা আমরা দেখি যে বিনিয়োগও হচ্ছে এই অঞ্চলগুলোতে। তবে সার্বিকভাবে যদি সুফল পেতে চাই বা আমরা যদি জিডিপিতে বড় অবদান যেটি রাখার পদ্মা সেতু, সেটি হয়তো আমরা আগামী কয়েক বছরের মধ্যে আরো ব্যাপকভাবে দেখতে পাবো। শাফিন, একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই 2 বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় কি লক্ষ্যমাত্রা বা কতটুকু লক্ষ্যমাত্রা আসলে পূরণ হয়েছে? টোল আদায়ের যে বিষয়টি বলছিলেন যে আমাদের এই যে 32,605 কোটি টাকার নির্মাণ ব্যয়, সেটিও কিন্তু এই টোল থেকেই পরিশোধ করার পরিকল্পনা রয়েছে, এবং ইতিমধ্যে জানেন যে 1,500 কোটি টাকার মতো টোল আদায় হয়েছে, যেটি আসলে এই পদ্মা সেতুর 5-6টি কিস্তি এখন পর্যন্ত দেয়া হয়ে গেছে। অর্থাৎ প্রতিদিন আসলে এখান থেকে প্রচুর পরিমাণে যানবাহন করছে, যদিও 2 চাকার মোটরযান এখানে চলাচল করছে না, তারপরেও আমরা দেখছি যে 4 চাকা এবং ভারী যানবাহন থেকে শুরু করে প্রাইভেট কার, এগুলোর চলাচল কিন্তু এখন পদ্মা সেতুতে প্রতিনিয়ত, মানে এটার বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যাত্রীবাহী বাসগুলো দেখবেন যে গাবতলীতে, সায়দাবাদে আমরা দেখি যে দক্ষিণাঞ্চলের নতুন নতুন বাস সংযোজন হচ্ছে, এবং সুদৃশ্য বাস যেগুলো আগে ছিল না, রাস্তায় অত ভালো ছিল না। এখন আমরা যদি দেখি যে একেবারে ভাঙা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের সমগ্র রাস্তাঘাটেরও একটা পরিবর্তন হয়েছে, যেটাও পদ্মা সেতুর এবং পাশাপাশি পর্যটন খাতও কিন্তু আগের থেকে দক্ষিণাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো উন্নত হয়েছে। হ্যাঁ, পর্যটন খাতে ওই যে দক্ষিণাঞ্চলে আমরা বলতে পারি যে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। বিশেষ করে বলতে হয় যে পটুয়াখালী কলাপাড়ায় যে আমাদের আরও একটি সমুদ্র সৈকত রয়েছে কুয়াকাটা, সেটাও কিন্তু অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া বিভিন্ন জায়গা রয়েছে দক্ষিণাঞ্চলের যেগুলো আসলে পর্যটনে গতি ফিরে পেয়েছে, এবং দেখবেন যে ঢাকায় একদিনের ট্যুরে বলে মানুষ যে একদিনের ট্যুরে যাচ্ছে, একদিনের ট্যুরে গিয়ে ঘুরে আসা, সেটা কিন্তু এখন দক্ষিণাঞ্চলে সম্ভব হচ্ছে, যেটা আগে অন্তত 3 দিন সময়ের ব্যাপার ছিল। এবং এই যে শাফিন যখন কুয়াকাটার কথা বলছিল, আমরা জানি যে শাফিন আপনার বাড়িও সেই সমুদ্র তীরবর্তী যে জেলা রয়েছে পটুয়াখালী, সেখানেই আপনার কিন্তু নিয়ে যাবার কথা রয়েছিল। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেখানে যাব, যেহেতু যোগাযোগ সহজ হয়েছে, আমরা গিয়েছি, তারপর আমরা একসঙ্গে যাব। এ পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। আসলে শাফিনের কাছ থেকে আমরা সেই গল্পটা শুনছিলাম, এবং নিশ্চয়ই আমরা স্মৃতির পাতায় কিছুটা হলেও আমরাও স্মরণ করতে পারছিলাম সেই যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে সময়কাল, এবং এই যে যাত্রাপথ, পদ্মা সেতুর নানা রকম উন্নয়ন, সেগুলো কিন্তু আমরা একেবারেই কাছ থেকে দেখতে পেয়েছিলাম।
শুধু নিজেরা দেখেছি এমন নয়, দর্শকদেরকেও কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় সেই গল্পগুলো প্রতিনিয়ত জানানোর চেষ্টা করেছি এবং যারা আসলে এই যে 21 জেলার মানুষ, সেই মানুষদের উচ্ছ্বাসের গল্প, সেই মানুষদের যে পেছনের গল্প বা সংগ্রামের গল্প থেকে এখন যে সহজ দিন যাপন করছে, সেই গল্পগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু তুলে ধরেছি। এবারে একদমই অন্য প্রসঙ্গ যেটি বলছিলাম যে এখন দুপুরে জানাবো, সেটি হচ্ছে সিলেটের বন্যা প্রসঙ্গ। সিলেটের অঞ্চলে বন্যার পানি কমেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত উন্নয়ন বা অবনতি হয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বিভিন্ন নদ নদীর পানি অব্যাহত রয়েছে এবং এতে করে অব্যাহত পানি থাকায় নিম্নাঞ্চল কিন্তু প্রতিনিয়ত ডুবে যাচ্ছে এবং মানুষের দুর্ভোগ এতে করে বাড়ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে না। এরই মধ্যে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাসছে বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ ঘোষণা করা হয়েছে সারিয়াকান্দির 15টি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে উপজেলার 5000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি হিসেবে বগুড়ায় পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 1.5 লক্ষাধিক। বাড়ছে বাসিন্দাদের দুর্ভোগ। বাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলো বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন আর খাবারের সংকটে দিন পার করছেন। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। গরু ছাগল যা আসলে সব আপনি পার করছি এই সাইডে। আর হলে এখন ঘর বাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে। নদীর কাছার দিয়ে একটা বেড়িবাঁধ দিত, তাহলে এই লোকগুলোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা হতো। আমি ত্রাণমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, সশরীরে ওনার সঙ্গে দেখা করেছি। উনি আশ্বস্ত করেছেন এবং 100 মেট্রিক টন চাল, নগদ 2 লক্ষ টাকা, 50 বান্ডিল টিন এবং তার সাথে নগদ টাকা উনি দিয়েছেন এবং বলেছেন আপনি এলাকায় যোগাযোগ করেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত আছে এবং তিনি সহযোগিতা আমাদের করবেন। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে কয়েকশো পরিবারের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার 18টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঁঠালবিল এলাকার আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ বন্যার পানিতে ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। বন্যা ইঙ্গের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। জায়গা জমিন ভাঙ্গের সব নদী নিয়ে গেছে গা, আমরা থাকিবার পাইতাছি না। রাস্তাঘাট তলায় গেছে গা, বাড়ি ঘরও পানি উঠে গেছে গা। বন্যার্ত মানুষের জন্য 190 টন চাল ও 3500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 11টি মেডিকেল টিম। সিলেটের 13টি উপজেলার মধ্যে কয়েকটির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহ অবস্থা ভারতের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার। তৃতীয় দফা বন্যায় সুরমা কুশিয়ারার 4টি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে ঢলের পানি। বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতিতে দুর্ভোগে দিন পার করছেন 87টি গ্রামের লক্ষাধিক মানুষ। ঘরবাড়ির পাশাপাশি প্লাবিত হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রও। অনেকের ঠাঁই হয়েছে প্রধান সড়ক ও উঁচু স্থানে। নৌকা নৌকা নাই, কিচ্ছু নাই। ঘর থাকি বাড়িবার খেয়ে খবর খবরাতো লোয়ার মতো কোনো অবস্থান নাই। মানুষের তো খেত কিছু তো আর নিচে গীতা তো বারবার আলি ফেলাইছো না, একবার ফেলাইবা আবার খাইয়া যাইব। নদীর কোনো লাইট বান্ধা হয় নাই। হবিগঞ্জের আজমেরিগঞ্জে কৈয়ার ঢালা স্লুইস গেট ভেঙে প্রবল বেগে হাওরে ঢুকছে ঢলের পানি। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। তলিয়ে গেছে নওগাঁ, নোয়াহাটি, মাধবপাশা ও জলসুখা সহ কয়েকটি গ্রামের রাস্তাঘাট। কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। আজমেরিগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি থাকে আর কুশিয়ারা নদীর পানি বেড়ে যায়, আগামীকালকের মধ্যেই আমাদের আজমেরিগঞ্জ উপজেলার নিম্ন অঞ্চলের বাড়ি ঘর যা আছে তা প্লাবিত হয়ে যাবে। পানি উঠেছিল গা, যার উপরে পানি চলছিল বালুমাটি, তো ও বালুমাটি গিয়ে ওই ডলে গেছে মিলে গেছে। এটা তো প্রতি বছরই এরকমভাবে ভাঙতেছে, কিন্তু সরকার তো ভালো করে কোনো পদক্ষেপ নেয় না। সুনামগঞ্জে পাহাড়ি ঢল না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি সরে যাওয়ার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। ভেঙে গেছে রাস্তাঘাট, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই যেন দুষ্কর। এতে চরম ভোগান্তিতে দিন পার করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শোভন মাহমুদ খান, এখন।
বন্যা পরিস্থিতির খবর জানাতে বগুড়ার সারিয়াকান্দের কালীতলা এলাকায় আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আপনার কাছে জানতে চাই, দুর্গত এলাকাগুলোতে কি ত্রাণ সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা ঠিকঠাক মতো? হ্যাঁ মিম, সময়ের যত ব্যবধানে কিন্তু এই দুর্গত মানুষের যে পরিসংখ্যান সেটা কিন্তু বাড়ছে। যেটি আমি বলেছিলাম যে 8টি ইউনিয়নের সারিয়াকান্দি উপজেলা, কিন্তু সেটি 11টি ইউনিয়নে কিন্তু এখন বন্যা দুর্গত অবস্থায় রয়েছে। এবং যে পরিবারগুলোর কথা বলা হয়েছিল যে 12,000 পরিবার প্রায়, সেখানে কিন্তু 20,000 পরিবার, এখন 20,000 পরিবারে প্রায় 50-এর উপর লোক কিন্তু এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আর গরু ছাগল থেকে গবাদি পশুগুলো কিন্তু খুবই কষ্টকর পর্যায়ে যে গৃহকর্তারা তারা রয়েছেন, তাদেরকে কিভাবে অন্যত্র নিয়ে যাবে, কারণ নৌকা বেশি থাকার কথা সে নৌকাও নাই। তো এই অবস্থায় কিন্তু তারা কিন্তু একটা খুব কষ্টকর পরিস্থিতিতে রয়েছেন। আর এখানে যে কথাটি বললেন যে দুর্গত অবস্থার মাঝে ত্রাণ সামগ্রী কেমন বিতরণ হয়েছে, এটি যদি বলি, আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, এখানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন যে 41 মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে এবং 2 লক্ষ টাকা বরাদ্দ এসেছে। তবে এটি খুবই অপ্রতুল এবং সেই ত্রাণ সামগ্রী এবং চালগুলো কিন্তু আজকে বিকাল থেকেই বিতরণ হওয়ার কথা রয়েছে। এবং এই চালগুলো এবং শুকনো খাবার 200 প্যাকেট যে বরাদ্দ রয়েছে সেটিও কিন্তু বিতরণ করার কাজ চলছে এবং বিকাল থেকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হবে। সেক্ষেত্রে যদি যে যারা দুর্গত মানুষ, তাদের অন্তত এক মুঠো শুকনো খাবার খেয়ে তাদের কিছুটা কষ্ট লাঘব হতে পারে। আর একটি বিষয় যেটি হলো পয় নিষ্কাশন এবং যে বিশুদ্ধ পানি, সেটিরও কিন্তু বেশ অভাব রয়েছে আমি দেখতে পেলাম। সেই ক্ষেত্রে কিন্তু জনস্বাস্থ্য যে প্রকৌশল অধিদপ্তর, তারা কিন্তু টিউবওয়েল বরাদ্দ দিয়েছে এবং যে এলাকাগুলো আশ্রয় নিয়েছে সেখানে কিন্তু টিউবওয়েল যে পোতানোর কাজ আর কি, টিউবওয়েল স্থাপনের কাজ, সেটি কিন্তু শুরু করেছে সবেমাত্র। তো এইভাবে কিন্তু একদিকে বন্যার পানি বাড়ছে, অন্যদিকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছুটা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, যাতে করে দুর্গত মানুষগুলো যে অসহনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব হতে পারে, সে কাজটি কিন্তু প্রশাসন তরফ থেকে করা হচ্ছে। আর পানি যে বৃদ্ধি অব্যাহত সেটি কিন্তু আছে, বর্তমানে কিন্তু 56 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বগুড়া সারিয়াকান্দি পয়েন্টে। এছাড়া সোনাতলা এবং ধুনটেও কিছু ইউনিয়ন প্লাবিত হওয়ার কথা আমরা জেনেছি। তো এই ছিল মিম আমার কাছে বগুড়ার যে বন্যা দুর্গত মানুষ এবং যে পানি বৃদ্ধির যে অবস্থা তার সর্বশেষ। বগুড়া থেকে বন্যা দুর্গত এলাকার বানভাসী মানুষের কষ্টের কথা জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত গ্রাম এবং পানিবন্দী পরিবারের সংখ্যা বেড়েছে তাদের দুর্ভোগ। সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, সেই সাথে শত শত হেক্টর ফসলের ক্ষেত পানিতে তলিয়ে আছে। কুড়িগ্রামের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামে বানের পানি তছনছ করে দিয়েছে কৃষিকে, বিশেষ করে দ্বীপচর এবং নিম্নাঞ্চলের 2300 হেক্টর ক্ষেত এখন পানির নিচে, যার ফলে চরাঞ্চলের কৃষকরা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আর কৃষি বিভাগ জানিয়েছে নিমজ্জিত যে ক্ষেতগুলো, এর মধ্যে রোপামন বীজতলা, আউশ ক্ষেত, পাট ক্ষেত এবং মরিচ, এছাড়াও তিল, তিসি এবং শাকসবজি ক্ষেত রয়েছে। এই পানি কবে সরবে তা কিন্তু অনিশ্চিত, কারণ বন্যা পরিস্থিতির কিন্তু ক্রমান্বয়ে অবনতি ঘটছে এবং এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত যে হিসাব, সে অনুযায়ী জেলার প্রায় 24টি ইউনিয়নের 100-র মতো গ্রামে এখন পানিবন্দী হয়ে আছে প্রায় 25,000 পরিবারের মানুষ। তারা এখন কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানীয় সংকটে ভুগছে। আর বিশেষ করে এই চরাঞ্চলের এই পরিবারগুলোর অধিকাংশ কৃষির উপর নির্ভরশীল হওয়ায় তারা দিনমজুরিও করেন এবং তাদের এই দিনমজুরি বন্ধ থাকায় এখন কিন্তু তারা ক্রয় ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছেন। পাশাপাশি কিন্তু জেলায় এই বন্যার কারণে 100 বিদ্যালয়, মাদ্রাসা এখন পানি ঢুকেছে, যার ফলে কিন্তু সেখানে এখন ক্লাস করা সম্ভব হবে না। এছাড়াও যে সড়কগুলো আছে সেগুলো তলিয়ে গেছে। বিশেষ করে কুড়িগ্রাম যাত্রাপুর যে সড়ক রয়েছে, সেই সড়কের গাবতলা এলাকায় পানি ওঠায় এখন ওই এলাকা দিয়ে নৌকা চলাচল করছে, অনেক কষ্টে দুর্ভোগ নিয়ে মানুষ পারাপার করছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মিম, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 1.5 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি এবং নির্বাচনে জয় পেয়েছে দলটি। এখন পর্যন্ত 650 আসনের মধ্যে 400-র বেশি আসন পেয়েছে লেবার পার্টি এবং ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এখন দুপুরের এ পর্যায়ে নেব একটা বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর দ্বিতীয় দিন আজ, সে খবর জানাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অফ বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। চলে যাচ্ছি তার কাছে। সাগর, জানাবেন যে জুয়েলারিজের যে মেশিনারিজগুলো নিয়ে আসা হয়েছে সেটি আসলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে কতটা ভূমিকা রাখবে, ব্যবসায়ীরা কি বলছেন, এবং এই মেশিনারিজগুলোর প্রতি আমাদের দেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আগ্রহ কেমন দেখছেন? তন্ময়, দেশে প্রথম যে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ যে প্রদর্শনী মেলা যে চলছে সেটির আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনের যে অভিজ্ঞতা ছিল সেখান থেকেই তারা দ্বিতীয় দিনে এসে প্রতিক্রিয়াগুলো জানিয়েছেন। এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, অর্থাৎ বিক্রয় প্রতিনিধি যারা আছেন, তারা বলতে চাচ্ছেন যে দেশের মানুষের প্রতি প্রযুক্তির সাহায্যে গহনা তৈরির যে ব্যাপারটা সেটির প্রতি তারা খুবই আগ্রহটা এটা পাচ্ছেন, ভালো সাড়া পাচ্ছেন। এছাড়াও এখানকার যে কিছু বিষয় আছে, আপনাকে এটা না বলেই না যে দেশের শুল্ক মুক্ত, অর্থাৎ প্রযুক্তি অন্য একটা দেশ থেকে দেশে যখন আমাদের দেশে যখন প্রযুক্তির যখন আনা হবে তখন সেক্ষেত্রে শুল্কর যে বিষয়টি থাকে সেটি অত্যন্ত বেশি, যেটি স্বর্ণের বা গহনা বা অর্নামেন্টসের ক্ষেত্রে অনেক বেশি। তো তারা, অর্থাৎ যারা আয়োজক, অর্থাৎ এখানকার আয়োজক হচ্ছে বাংলাদেশি জুয়েলারি সংগঠন যে বাজুস আছে এবং ভারতের একটি প্রতিষ্ঠান KNC সার্ভিসেস, তারা মূলত দাবি করছেন যে যদি শুল্ক মুক্তর ক্ষেত্রে বা শুল্ক হার কমার ক্ষেত্রে যদি সরকার কোনো ভূমিকা রাখতে পারে তাহলে এই শিল্পটা খুব সামনের দিকে খুব বিপ্লবের জায়গাতে যেতে পারে এবং দেশের মানুষের, অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে দেশের প্রযুক্তি দিয়ে, অর্থাৎ বৈদেশিক যে প্রযুক্তি আর দেশের যে আদি প্রযুক্তি ছিল সেটির মধ্যে অনেক তফাৎ আছে। যেমন আপনাকে বলতে গেলে বলতে হয় যে আমাদের দেশের দক্ষ কারিগরদের সুনিপুণ হাত দিয়ে তৈরি করা যে গহনা থাকে সেটির কদর সারা বিশ্বেই অনেক বেশি এবং ভারত সুনাম আছে বটে। কিন্তু একটি বিষয় না বললেই না, যে হাতে তৈরি গহনাতে ওজন বেশি থাকে, অর্থাৎ বেশি পরিমাণে স্বর্ণ প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডিজিটালাইজড বা প্রযুক্তির মাধ্যমে যদি সেটা করা যায় সেক্ষেত্রে স্বর্ণর ব্যবহারটা আসলে খুবই পরিমিত আকার হবে বলে তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে দেশের প্রযুক্তির যে বিপ্লব সেটিতে, স্বর্ণের ব্যবসার যে বিপ্লব সেটিতে এই প্রযুক্তি অনেক বেশি ভূমিকা রাখবে বলে এখানকার যারা বিক্রয় প্রতিনিধি আছেন তারা এমনটা আশা করছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। তন্ময়, জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। তন্ময়, বন্যা আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেড়েছে আদা, রসুন, কাঁচামরিচ সহ সবজির দামও, এবং মাছের সরবরাহ কম থাকায় বাজারে গিয়ে দেখা গেছে মাছের দামও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বচাপে যখন চিরেচেপ্টা নিম্ন এবং মধ্যবিত্তদের জীবন, তখন কিন্তু এই যে নিত্যপণ্যের প্রতিনিয়ত দাম বেড়ে যাওয়া সেটি কিন্তু তাদেরকে আরো নতুন করে ভাবিয়ে তুলছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সহকর্মী শাহাদাত অবরোধ দেখে আসতে চাই। প্রয়োজন মতো বাজার করা সম্ভব হয় না অনেক মধ্যবিত্তের। উপার্জন আগের মতো থাকলেও বেড়েছে নিত্যপণ্যের দাম। বেসরকারি চাকরিজীবী এনায়েত হোসেনের বাজারের তালিকায় আছে আলু, আদা, রসুন ও ইলিশ মাছ সহ আরও অনেক পণ্য। তবে কেনা সম্ভব হয়নি অনেক কিছুই। যা যা কিনতে আসছি তা তো অনেক সময় পারি নাই, কারণ হলো টাকা সীমিত টাকা, তো সীমিত টাকার মধ্যে হিসেব করে চলতে হয়। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বেড়েছে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি। আবার কিছু সবজির দাম কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। কাউরান বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, বেগুন ও শসার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁকরোল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পটল ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমি আসলে ১ কেজি পেঁয়াজ কেনার জন্য এসলাম, ১০০ টাকা ছোট পেঁয়াজের দাম, আমি হাফ কেজি নিলাম ৫০ টাকা দিয়ে। আসলে তো আমরা সিন্ডিকেটের কাছে জিম্মে হয়ে আছি। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। বৃষ্টিতে ফসল অনেক নষ্ট হয়ে গেছে, যেহেতু দাম বাড়তি, চাহিদা বাড়তি, কাস্টমার হলে অনেক বাড়তি। এখন অস্বাভাবিকভাবে ওঠানামা করছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪০ থেকে ২৭০ টাকায়। কারণ হিসেবে বৃষ্টি ও বন্যাকে দায়ী করছে বিক্রেতারা। আলুর পরিস্থিতিটা এখন বেশি খারাপ, কিন্তু আলু তো আছে,
আলু তো এইখানে, আলু তো বাইরের থেকে আসতেছে না, আলু এইখানে, তাহলে এত সংকট কেন হবে আলুটার? হাতিরপুল মাছ বাজারে গিয়ে দেখা গেল দাম বৃদ্ধির চিত্র। দরদামে ব্যস্ত ক্রেতারা খুশি নন দাম শুনে। চাষের মাছ ও দেশীয় মাছের বেশিরভাগের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। কয়েকদিন আগে ইলিশ বেচি 800 গ্রাম 1250, 1300, 1400 টাকা কেজি। আজকে মনে করেন কিনে আনছি 1550 টাকা কেজি। মলাই মাছ 600 টাকা কেজি, ইলিশ মাছ দেখলাম 1600 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর ক্রয় ক্ষমতার উপরে সমস্ত কিছু। বাইলা মাছের কেজি প্রতি গত সপ্তাহে ছিল 800 টাকা, চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 1100 টাকায়। রূপচাঁদার কেজি 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1000 টাকায়। বাজারে সবথেকে বেশি দাম বেড়েছে ইলিশের। কেজি প্রতি 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ, যা গেল সপ্তাহে ছিল 1400 থেকে 1600 টাকা। বাড়তি দামে পছন্দের পণ্য না নিয়ে অপেক্ষাকৃত কম মূল্যের পণ্যের দিকেই ঝুঁকছেন মধ্যবিত্তরা। ক্রেতাদের দাবি বাজার তদারকি বাড়িয়ে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এর মধ্যে দিয়ে সময় হলো এখন দুপুরের আয়োজনে আরেকটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মিম, আমরা কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং বুথ ফেরত যে জরিপ, সেই জরিপের তথ্য বলছে যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি এবং যুক্তরাজ্যের পরবর্তী যে প্রধানমন্ত্রী হওয়ার যে দৌড়, সেই দৌড়ে এগিয়ে রয়েছেন লেবার পার্টির নেতা কেইন স্টারমার। এবং বেসরকারি ফলাফল যেটি বলছে 650টি আসনের মধ্যে এরই মধ্যে 400টির বেশি আসনে জয় পেয়েছেন লেবার পার্টির যারা নেতারা রয়েছেন তারা। প্রতিপক্ষ কনজারভেটিভ আসন পেয়েছে শতাধিক আসন। বাংলাদেশ সময় বিকেল 5টায় ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। জয় নিশ্চিত জেনে কেইন স্টারমার বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ যেহেতু এসেছে, সেই সুযোগ তিনি যথাযথভাবে কাজে লাগাবেন। এবং এরই মধ্যে কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে হার মেনে নিয়েছেন ঋষি সুনাক। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী নাইম হাসান। ধস নেমেছে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায়। আপাত দৃষ্টিতে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির 14 বছরের আধিপত্য। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নানা কেলেঙ্কারির পর থেকেই ধস নেমেছে কনজারভেটিভ পার্টি জনপ্রিয়তায়। বরিস জনসন ক্ষমতা ছাড়ার পর লিজ ট্রাস, এরপর ঋষি সুনাকের ক্ষমতা গ্রহণ। অর্থনীতির চাকা ঘুরাতে না পারার ব্যর্থতা নিয়ে গেল মাসে আগাম নির্বাচনের ডাক দেন ঋষি সুনাক। নির্বাচনের ফলাফলে প্রতিফলন ঘটে এই দলের প্রতি আস্থা হারিয়েছে দেশের মানুষ। যদিও সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছেন ঋষি সুনাক, সেই সঙ্গে অভিনন্দন জানান লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে। The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. Today, power will change hands in a peaceful and orderly manner, with goodwill on all sides. That is something that should give us all confidence in our country's stability and future. নির্বাচনে ভরাডুবি হয়েছে কনজারভেটিভ প্রার্থী আর সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের। এদিকে বেসরকারি ফলাফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমার বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন শুরু হবে এখন থেকেই। তবে তিনি বলেন, অযথা দেশের মানুষকে আশা দেওয়া হবে না, কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন সময় সাপেক্ষ। And they're ready for change, to end the politics of performance, a return to politics as public service. The change begins right here, because this is your democracy, your community, and your future. সরকারি ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ঋষি সুনাক। 10 ডাউনিং স্ট্রিটে দেবেন বিদায়ী ভাষণ। এরপর রাজা তৃতীয় চার্লসকে জমা দেবেন অব্যাহতি পত্র। নতুন প্রধানমন্ত্রী হিসাবে কিয়ার স্টারমার এরপর ডাউনিং স্ট্রিটেই জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন লেবার পার্টির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। যুক্তরাজ্যে এবার পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্তত 34 জন বাংলাদেশি প্রার্থী। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়ে সরকার গঠনের পথে লেবার পার্টি।
অর্থনীতি, স্বাস্থ্য, আবাসন, অভিবাসন ও গাজা সংকটের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে লেবার পার্টিকে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থবিরতা নিশ্চিত করা। নাইম হাসান, এখন, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। নাইম, ব্রিটেনে তো কনজারভেটিভ পার্টির 14 বছরের ক্ষমতার অবসান হচ্ছে, সেক্ষেত্রে লেবার পার্টির জন্য আগামীতে কি কি চ্যালেঞ্জ আসতে পারে যেগুলো তাদের মোকাবেলা করতে হবে? মিম, ইতিমধ্যেই কিন্তু প্রায় 645টি আসন, 650টি আসনের মধ্যে ফলাফল ঘোষিত হয়েছে। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 411টি আসন পেয়েছে লেবার পার্টি এবং মাত্র 119টি আসন পেয়েছে, এবং কনজারভেটিভ পার্টি কিন্তু নিশ্চিত যে একদম ভরাডুবি হয়েছে নির্বাচনে। তো এমন পরিস্থিতিতে এটা অনেকটা নিশ্চিত যে লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে, এবং আজকে ঋষি সুনাক পদত্যাগ করবেন এবং তারপরে হচ্ছে যে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে কেয়ার স্টারমার তিনি বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে, এবং তারপরে তিনি কিন্তু আবার রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন এবং রাজা তাকে সরকার গঠনের অনুমতি দিবে। সরকার গঠনের পরে আপনি যে চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে বললেন, সেখানে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। কারণ আপনি জানেন যে প্রায় 14 বছরের কনজারভেটিভের যে সরকার থাকাকালীন যে তারা অর্থনৈতিক যে একটি টালমাটাল অবস্থা, যে বিপর্যস্ত একটি অবস্থা, এবং ব্রিটেনের সাধারণ মানুষ কিন্তু অনেক তিক্ত একটি সময়ের মধ্য দিয়ে পার করেছে এই সময়টা। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে কনজারভেটিভ পার্টির এই দুরবস্থা নির্বাচনে, তো লেবার পার্টির জন্য কিন্তু অর্থনৈতিক যে স্থবিরতা সেটি নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ হবে। এটি হচ্ছে যে একটি জরিপে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় 52% মানুষ কিন্তু তারা ব্রিটেনের সাধারণ মানুষ অর্থনীতিকে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে দেখে, এবং তারা চায় যে স্থবির একটি অর্থনীতি যাতে ব্রিটেনে ফিরে আসে। তো লেবার পার্টি ক্ষমতায় আসার আগে ঠিক ঋষি সুনাক যখন দায়িত্ব ছাড়ছেন, তখন কিন্তু 11.7% থেকে 2% কিন্তু মূল্যস্ফীতি নেমে এসেছিল। তো অর্থনীতি কিছুটা ভালোর দিকে যাচ্ছিল। তো সেই সময়টাতে আসলে ঋষি সুনাক চেয়েছিলেন যে এক ধরনের একটি বাজি তিনি খেলেছেন নির্বাচনটাকে নিয়ে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে লেবার পার্টি আসলে ব্রিটিশ জনগণ আর কনজারভেটিভদেরকে বিশ্বাস করেনি, তারা লেবার পার্টিকেই আস্থা রেখে তাদেরকে ভোট দিয়েছে। তো এখন বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতির পরে অন্য যে চ্যালেঞ্জ গুলো রয়েছে তার মধ্যে অভিবাসন, আবাসন আর বিশেষ করে স্বাস্থ্য সেবা, যে ইংল্যান্ডের NHS যেটি রয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস, এটির কিন্তু অনেক খারাপ অবস্থা বর্তমানে রয়েছে। বিশেষ করে যে কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে কিন্তু মানুষের 6 মাস থেকে 1 বছর আরো দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়। তো এমন পরিস্থিতিতে লেবার পার্টি বারবার করে বলেছে যে তারা এই অবস্থার উন্নতি করবে, বিশেষ করে স্বাস্থ্য সেবার উন্নতি করবে, এবং অভিবাসন কনজারভেটিভ আমলে সাধারণত তারা অভিবাসনে কঠোর হলেও তারা কিন্তু খুব বেশি ব্রেক্সিট পরবর্তীতে অভিবাসীদেরকে আসার সুযোগ করে দিয়েছিল। তো লেবারের জন্য এই অভিবাসন নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জ থাকবে। তার পাশাপাশি গাজার যে যুদ্ধ চলমান রয়েছে সেটি নিয়েও কিন্তু কনজারভেটিভ পার্টির তারা যেভাবে আবারও আপনার সঙ্গে যুক্ত হবো, যেহেতু আমরা জানি যে বিকেল 5টায় বাংলাদেশ সময়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। চূড়ান্ত ফলাফল নিয়ে আপনার সঙ্গে আবারও যুক্ত হবো সে বিষয়ে বিস্তারিত জানতে। যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান, তিনি জানাচ্ছিলেন সেখানকার নির্বাচন সম্পর্কে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।